সালটা 2023। রিম্পেল, তার বয়স ওই 24 কি 25 হবে। তার দুটো বয়ফ্রেন্ড আছে এবং তার লাইফ মোটামুটি ভালো চলছে। তার মনে সবসময় একটা কিন্তু থাকে, তাকে সমাজ কি বলবে। এইটা কেন? অ্যাকচুয়ালি কারণটা তার জন্মের পর থেকেই সে শুনে এসেছে এবং দেখে এসেছে। সালটা তখন 2000। তার বয়স ওই 1 বছর কি 1.5 বছর হবে। সেই সময় সে দেখে যে তার মা বাবা প্রচণ্ডই অসুস্থ থাকতো। তার বাবা তো আরও বেশি অসুস্থ থাকতো। তাকে নিয়ে হসপিটালে যাওয়া, নানান জায়গায় ব্লাড টেস্ট করানো, এই সমস্ত কিছুতেই তার গোটা ফ্যামিলি ব্যস্ত থাকতো। তো সেই সময় হঠাৎই তার বাবা একদিন মারা যায় এবং সেই মারা যাওয়ার পর একটা মেয়ের জীবনে কি হয় সেটা তো আর বলে বোঝাতে হবে না। যাদের বাবা নেই তারা অবশ্যই জানে। তো সেই ছোটোবেলা থেকে রিম্পেল বরাবর বাবা ছাড়াই মানুষ হয়েছে। মা তার দেখভাল করে, ইভেন তার মামাও তাদের টেক কেয়ার করে, তাদের টাকা দেয়, তাদের সমস্ত রকমের হেল্প করে। হঠাৎই একদিন তার এক পাড়া প্রতিবেশী এই রিম্পেলকে কিছু এমন একটা কথা বলে, যেই কথাটা শোনার পর থেকেই রিম্পেলের জীবনটা সমস্তভাবেই চেঞ্জ হয়ে যায়। সে কী শুনেছিল? সেই প্রতিবেশী তাকে ঘরে ঢুকতে বাধা দিয়েছিল, তাকে বলেছিল যে তুই আমাদের বাড়িতে আসবি না। তখন রিম্পেল বলেছিল যে কেন কাকি, কী হয়েছে? তখন বলে যে তোর বাবার যে রোগ হয়েছিল সেই রোগ তোর মায়েরও আছে, তোরও আছে, তোর থেকে আমাদের মধ্যে ছড়িয়ে চলে আসবে। তো তুই আমার সন্তানদের থেকে দূরে থাক, আমার বাড়ি থেকে দূরে থাক। এরপর কোথাও না কোথাও যত পাড়া প্রতিবেশী ছিল প্রত্যেকটা মানুষই তাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করতো। সে তার মাকে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, আমার বাবার কি হয়েছিল? তখন তার মা বলে যে তুই এখন এইসব জিনিস বুঝবি না, সময় আসলে তোকে অবশ্যই এই সমস্ত কিছুর ব্যাপারে বলবো। সময়ের সাথে সাথে এই রিম্পেলের যখন 16 থেকে 18 বছর বয়স হয়, ঠিক সেই সময় একদিন তার মাকে এই রিম্পেল প্রেশার দিয়ে বলে যে বাবার কি হয়েছিল, বাবার কেন মৃত্যু হয়েছিল। তখন তার মা বিনা জৈন বলে, বাবা একটা মারণ ব্যাধিতে মারা গেছে, তোর বাবার HIV হয়েছিল, তোর বাবা একাধিক নারীর সঙ্গে পরিবেষ্টিত থাকতো এবং সেখান থেকেই HIV রোগটা তোর বাবার শরীরে আসে এবং সেইখান থেকে আমারও আসে। এই যে সোশ্যাল স্টিগমা, সেটা এই রিম্পেল বরাবর নিয়ে চলতো। সে সবসময় একটা প্রেশারাইজ থাকতো এবং এরপর থেকেই সে তার মাকে কন্টিনিউয়াস এই ব্যাপারে নানানভাবে নানান কথা শোনাতো। সে বলতো যে আমার কোনো বয়ফ্রেন্ড হয় না, আমাকে কেউ ভালোবাসে না, পাড়া প্রতিবেশীর সাথে ঠিকঠাক করে মেলামেশা করতে পারি না, সবাই যেন কেমন একটা সন্দেহের বশে চলে। তার মা বিনা সবসময় তাকে বোঝাতো, দেখ আমরা মুম্বাইতে এত ভালো একটা এরিয়াতে থাকি, মানুষ কত অ্যাডভান্স হয়ে গেছে, আর এই রোগটা ছোঁয়াচে রোগ না। তো মানুষ যারা তোকে এই রকমভাবে নিচু দেখাচ্ছে তারা তোর সাথে ভুল করছে, তো তুই আমাকে ভুল বুঝিস না। কিন্তু এত কিছু বোঝানোর পরেও রিম্পেল কিন্তু কখনোই তার মাকে ভালো চোখে দেখতো না এবং এই রোগের পিছনে সবথেকে বড় দায়ী করত এই তার মাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে রিম্পেলের কিন্তু HIV ছিল না, তার মা কিন্তু HIV পজিটিভ ছিল এবং সেটার সাথে সে লাস্ট 20 বছর ধরে ফাইট করছিল। এবার আসি এই রিম্পেল তার পড়াশুনোর ব্যাপারে। পড়াশুনোয় রিম্পেল খুব একটা কোনো দিনই ভালো ছিল না, তার পড়াশুনোর খুব একটা ইচ্ছাও ছিল না। যখন সে ক্লাস 12-এ ওঠার পর পরীক্ষা দেয়, ফেল করে, তারপর সে আর পড়াশুনোও করেনি। তাহলে রিম্পেল কি কোনো কাজ করতো? না, রিম্পেল কোনো কাজও করতো না। এইদিকে এই রিম্পেলের যে বাড়ি আছে সেই বাড়ির থেকে একটু দূরেই একটা চাইনিজ হোটেল ছিল। সেই চাইনিজ হোটেলে একটা ক্যাশিয়ার ছিল, তার নাম হচ্ছে শ্রীনিবাস। এই শ্রীনিবাস তার আবার পাড়া প্রতিবেশীও এবং তাদের মধ্যে একটা লাভ সম্পর্কও গড়ে উঠেছিল। এবং উল্টো দিকে এই রিম্পেল একটা বড় পাও বা স্যান্ডউইচের দোকানে সবসময় স্যান্ডউইচ কিনে খাওয়ার জন্য যেত এবং সেইখানে কাজ করতো আমজাদ আলী। তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে লখনৌ। এই আমজাদ আলীর আবার কিছু নিউরো রিলেটেড প্রবলেম আছে। মাঝে মাঝে তার এমন অবস্থা হয় যে সে কথা পর্যন্ত বলতে পারে না, এই জন্য সে চিকিৎসাও নিচ্ছে। তো এই রিম্পেল আর আমজাদও কিন্তু একটা প্রেমের রিলেশনে আছে।
অক্টোবরের 4 তারিখ আসে। এই রিম্পল জৈনের মা বিনা জৈন ছাদে জামা কাপড় মেলছিল। হঠাৎই সে ছাদ থেকে পড়ে যায় এবং এই ছাদ থেকে পড়ে যাওয়ার পর তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানেও তাদের একটা সোশ্যাল বয়কট সহ্য করতে হয়। কেন? রিম্পলের মার HIV আছে, কেউ ট্রিটমেন্ট করতে চাইছিল না, কিন্তু আস্তে আস্তে ট্রিটমেন্ট হয়, সে সুস্থ হয়ে বাড়ি ফেরে। আর ভাই সুরেশ তাদের কয়েকটা ব্লক দূরেই বাড়ি ছিল এবং সে মাঝে মাঝেই দেখা করতে আসতো, ফোনে মাঝে মধ্যেই কথা বলতো। এবং এই যে সুরেশ আছে তার যে ছেলে মেয়ে ছিল তারাও তাদের মাসিকে মাঝে মাঝেই দেখাশোনা করে যেত। এই বিনা জৈনের ভাই, তার নাম হচ্ছে সুরেশ, সেই সুরেশ মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ করতে তার বোনের সাথে আসতো। কিন্তু হঠাৎই এই সুরেশ অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থ হওয়ার জন্যই সে কিন্তু বেশ মাসখানিক তার বোনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেনি। এবার যখনই সে তার বোনের ফোনে ফোন করে তখনই রিম্পল ফোনটা ধরে বলে যে মা ব্যস্ত আছে, মা বাজারে গেছে, মা হসপিটালে গেছে, মা ঘুমাচ্ছে। তার বোনের সাথে সে 1.5 মাস কথা বলতে না পেরে তার ছেলে মেয়েকে বলে যে যা তো, এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে আমি সব জায়গায় মাসি বলছি, কিন্তু সেটা মাসি হবে না। এই সুরেশের বোন ছিল এই ভিনা জৈন, তার মানে কি তার ছেলেমেয়ের কাছে এই ভিনা জৈন অ্যাকচুয়ালি পিসি হবে, তো আমি সেটা বারবার মাসি বলে ফেলেছি, সরি। গিয়ে দেখায় মাসির শরীরটা কেমন আছে, আর কিছু টাকা দিচ্ছি, সেই টাকাটাও দিয়ে আসবি। 2 মাস টাকা দেওয়া হয়নি, ওরা সংসার চালাবে কি করে সেটা নিয়েই একটা বড় ব্যাপার। এই সুরেশের ছেলে এই বিনা মাসির বাড়িতে আসে। বাড়িতে প্রথম দিন যখন আসে তখন দরজা খুলে এই রিম্পল খুলে বলে যে তোর মাসি ঘুমাচ্ছে, এখন বিরক্ত করা যাবে না, তুই কিছু বলবি আমাকে বলে চলে যা। প্রথম দিন চলে গেলেও দ্বিতীয় দিন যখন এই সুরেশের ছেলে তার মাসিকে দেখতে আসে সেই সময় সে একটা জিনিস বুঝতে পারে যে এই বাড়ি থেকে প্রচণ্ড একটা বাজে গন্ধ বেরোচ্ছে। সে দরজাটা ঠেলে ঢুকতে যায়, কিন্তু সেই সময় সে রিম্পল দ্বারা আবার বাধা পায়। তখন রিম্পল বলে যে তোর মাসি বাড়িতে নেই, তুই পরে আসিস। 3-4 দিন পর এই সুরেশের ছেলে আবার নিজে থেকে ওই বাড়িতে যায় এবং এইবার যখন রিম্পল দরজা খোলে সে ধাক্কা দিয়ে সেই ঘরের মধ্যে ঢুকে যায় এবং ঘরের মধ্যে যে কটা রুম ছিল সেই প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে দেখে যে তার মাসি কোথাও নেই। তখন সে রিম্পলকে জিজ্ঞাসা করে কি রে মাসি কোথায়? তখন রিম্পল বলে যে আরে আমি বলেছি না মাসি বাইরে গেছে, তুই পরে আসবি, আমাকে ফোন করে আসবি, সেই সব না করে তুই আমার উপর সন্দেহ করছিস। এই কথাটা শোনার পর সুরেশের ছেলের কোথাও না কোথাও একটু সন্দেহ হয় এবং সেই সন্দেহের ব্যাপারটা সে বাড়ি গিয়ে বলে তার বাবাকে। তার বাবা ভাবে যে না 2 মাস ধরে কথা হয়নি, আমার ছেলে 3-4 বার গেছে, কিন্তু সেখানেও রিম্পল কোনোভাবে তার মায়ের সাথে আমার ছেলের দেখা করায়নি। তার একটা সন্দেহ হয়, সে সোজা তার ছেলেকে নিয়ে থানায় চলে যায়। থানায় গিয়ে পুরো ব্যাপারটা বলে এবং বলার পর পুলিশ ভাবে যে ঠিক আছে কিছু না হোক একবার তো অন্তত চেক করে দেখা যেতে পারে। পুলিশ এবার রিম্পল জৈনের দরজায় নক করে। রিম্পল দরজা খোলা মাত্রই চমকে যায়, পুলিশ কেন? কিন্তু পুলিশ তার কোনো কোশ্চেনের উত্তর না দিয়েই সোজা ঘরে ঢুকে যায় এবং ঘরে যখন সবাই ঢুকেই একটা পচা উটকো গন্ধ সেটা পায়, তার সাথে সাথে উগ্র ফিনাইলের গন্ধ পায় এবং তার সাথে সাথে রুম ফ্রেশনার সেটারও একটা উগ্র তিনটের মিক্সচার গন্ধ পায়। এই গন্ধটা শোকা মাত্রই পুলিশের একটা ভীষণ লেভেলের সন্দেহ হতে থাকে। পুলিশ চারিদিক দেখতে থাকে, প্রথমে ফ্রিজ দেখে, ফ্রিজ দেখার পর প্রত্যেকটা রুম দেখে, কোথাও এই বিনা জৈনের কোনো খোঁজ নেই। তাদের এবার নজর পড়ে রান্নাঘরের দিকে। রান্নাঘরে তারা দেখে যে প্রত্যেকটা জিনিস অদ্ভুতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই রান্নাঘরে যে কোনো রান্না লাস্ট 2-3 মাসে হয়েছে সেটা তারা আইডিয়াই করতে পারছে না। এবার রান্নাঘরের যেখানে আমরা গ্যাসটা রাখি না সেখানে একটা স্ল্যাব থাকে এবং দেখবেন অনেকে স্টিলের বাক্সে কিছু খাবার মজুত করে রাখে, হয় চাল নয়তো ডাল নয়তো মশলা। ওই রকম একটা বড় বেশ স্টিলের জার ওইখানে পাশেই রয়েছে এবং সেটা গিয়ে পুলিশ যখন খুলে দেখে, পুলিশ রীতিমতন ওটা দেখা মাত্রই দৌড়ে পালায়। তারা তারপর মুখে কাপড় বেঁধে
আবার সেই ঘরে ঢুকে সেই সমস্ত কিছু সিজ করে থানাতে নিয়ে যায় এবং তার সাথে সাথে রিম্পেলকেও নিয়ে যায়। পুলিশ ওই স্টিলের বাক্সে, যেটাতে মেনলি চাল বা ডাল রাখা হয়, সেটাতে কি দেখেছিল যে পচা গলা কাটা কিছু মাংস। সেই মাংস কিসের মাংস? সেই মাংস কি বিনার মাংস? এই জিনিসগুলো জিজ্ঞাসা করার জন্যই এই রিম্পেলকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে কোশ্চেনিং শুরু হয়। এবং কোশ্চেনিংয়ের প্রথমেই যখন তাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তখন রিম্পেল রীতিমতন রেগে তার মায়ের ব্যাপারে নানান কিছু বলতে থাকে। সে বলে যে আমার মায়ের জন্য আমি কারোর সাথে মিশতে পারি না, এমন একটা রোগ তার শরীরে আছে, তার জন্য আমার লাইফটা হেল হয়ে যায়। এই সমস্ত কিছু শোনার পর যখন পুলিশ জিজ্ঞাসা করে, তখন সে বলে যে ওই স্টিলের বাক্সে আর কেউ নেই, ওগুলো কার টুকরো? ওগুলো আমার মায়েরই টুকরো। তখন রিম্পেল একটা থিওরি পুলিশের সামনে আনে। সেই থিওরিতে রিম্পেল বলে যে আমার মা ডিসেম্বরের 27 তারিখ 2022 হঠাৎই ছাদ থেকে পড়ে যায়, এবং এই ছাদ থেকে পড়ে যাওয়ার পর আমি যখন চেক করি তাকে, তখন বুঝতে পারি যে আমার মা মারা গেছে। এইবার আমি আমার মায়ের এই দুর্ঘটনার ব্যাপারটা কাকে বলবো? তখন পুলিশ বলে যে তুমি তোমার যে মামা আছে সুরেশ, তাকে বলতে পারতে। তখন রিম্পেল বলে যে যদি আমি আমার মামাকে বলতাম তাহলে এখানে অনেক প্রবলেম হতো। সেটা এক তো মামার খরচায় আমাদের সংসার চলে, যদি তাকে আমি আমার মা মরে যাওয়ার কথাটা বলতাম, সে যদি টাকাটা না দিত তাহলে আমি কি খেতাম, কি নিয়ে থাকতাম। এবং আমার যে মামা আছে সুরেশ, সে জানতো যে আমার মায়ের সাথে আমার সম্পর্ক মোটেও খুব একটা ভালো না। তো সেই ক্ষেত্রে হতেই তো পারত যে এই পুরো ঘটনার দায়টা আমার মামা আমার উপর চাপিয়ে দিত, আমি তো তাহলে আলটিমেটলি জেলেই চলে যেতাম। তো সেই কারণে আমি এই পুরো ব্যাপারটা লুকিয়ে যাই। তো 27 তারিখ তার মৃত্যু হওয়ার পর আমি তার বডিটা ঘরে নিয়ে আসি। আমি প্রথম একদিন কিচ্ছু করিনি। আমি ভাবছিলাম যে কি করে এই বডিটাকে এই ঘর থেকে বার করার ব্যাপারটা আমি রিজেক্ট করে দিই। সবাই দেখে নেবে, উল্টে আমার উপর আরও সন্দেহ করবে। তখন আমি 4000 টাকা দিয়ে একটা মার্বেল কাটার কিনিয়ে আনি আমার বয়ফ্রেন্ড আমজাদ আলীর থেকে। আমি তাকে মেসেজ করি যে আমার রিচার্জ শেষ হয়ে গেছে, তুমি আমার রিচার্জটা করিয়ে দাও, তোমার দোকান থেকে 3টে বড়া পাও আমার জন্য নিয়ে আসো, এবং তার সাথে সাথে আমার জন্য একটা মার্বেল কাটার পারলে কিনে নিয়ে আসবে। সে প্রথমে বলে যে আমি এখন মার্বেল কাটার কিনে আনতে পারবো না, পরে আনবো, কিন্তু মার্বেল কাটার তোমার কেন দরকার? সেই সময় আমি তাকে কোনো উত্তর দিইনি। ইভেন আমার মা এই যে 27 তারিখ পড়ে গেছে, সেই ব্যাপারটা আমাদের বাড়ির পাশে এবং আমাদের যে প্রতিবেশী আছে শ্রীনিবাস, সেও এই ব্যাপারটাতে খুব ভালো করে জানে। যখন পুলিশ তার মামাকে এই পুরো ব্যাপারটা বলে, তখন তার মামা বলে যে এই রিম্পেল পুরো ব্যাপারটাই মিথ্যে বলছে, তার শ্রীনিবাসের সাথেও প্রেম ছিল, এই ব্যাপারটা বিনা আমাকে একবার বলেছিল, এবং এই আমজাদ আলীর সাথেও নাকি তার প্রেম ছিল। এবার পুলিশ সেই চাইনিজ হোটেলে গিয়ে সেখানকার ক্যাশিয়ার শ্রীনিবাসকে অ্যারেস্ট করে আনে। তারপর যায় তারা সেই বড়া পাও স্টলে। সেখানে গিয়ে যখন তারা আমজাদ আলীর খোঁজ করে, তখন দেখে যে আমজাদ আলী 10-12 দিন আগেই তার গ্রামের বাড়িতে চলে গেছে। কেন? ডাক্তার দেখাতে। এবার গ্রামের বাড়ি লখনৌ, সেখানকার পুলিশকে খবর দেওয়া হয়। সেইখানকার পুলিশ এই আমজাদ আলীকে অ্যারেস্ট করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেয়। এবার এই দুজনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন এই কেসে আরও অনেক নতুন তথ্য বাইরে আসতে চলেছিল। শ্রীনিবাস বলে যে ডিসেম্বরের 26 তারিখ হঠাৎই ঘর থেকে একটা বড় আওয়াজ শুনতে পাই, যেন কিছু একটা উপর থেকে পড়েছে দুপ করে। আমি সঙ্গে সঙ্গে এই রিম্পেলের বাড়ির সামনে যাই, গিয়ে দেখি আন্টি নিচে পড়ে আছে। কিভাবে পড়েছে, কে ফেলেছে, সেই সব আমি জানি না। আমি সেখানে যাওয়ার পর যখন আন্টিকে চেক করি, তখন বুঝতে পারি যে আন্টি খুব ভালোভাবে আহত হয়েছে এবং অজ্ঞান হয়ে গেছে। আমি রিম্পেলকে বলি যে চলো আন্টিকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু রিম্পেল এই কথাটা শুনে ভীষণভাবে রেগে যায়। রিম্পেল আমাকে সেখান থেকে চলে যেতে বলে।
আমি আর কোনো কোশ্চেন না করে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যাই। আর রিম্পেলের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে মাঝে মাঝেই আমার হোটেলে আসতো, আমার সাথে কথা বলতো। যেহেতু প্রতিবেশীরা বেশিরভাগ সময় তাকে অ্যাভয়েড করে চলতো, আমি সেই রকম ছিলাম না। আমি টুকটাক কথা বলতাম। সে অনেকবারই তার যে আমার প্রতি একটা সফট কর্নার আছে সেটা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি সেটাকে খুব একটা পাত্তা দিইনি। উল্টো দিকে পুলিশ যখন এই আমজাদ আলীকে অ্যারেস্ট করে মুম্বাইতে নিয়ে এসে কোশ্চেনিং করে, তখন আমজাদ আলী সেও বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য দেয়। সে বলে যে হঠাৎই জানুয়ারির 27 তারিখে এই রিম্পেল আমাকে মেসেজ করে, মেনলি 3-4টে মেসেজ করেছিল। এক তো রিচার্জ করে দাও, আমার জন্য বড়াপাও নিয়ে আসো, পেমেন্টটা আমি পরে করব, আর একটা মার্বেল কাটার নিয়ে আসো। আমি যখন তার ঘরে আসি, এসে দেখি মেঝের উপর বীণা জৈন মানে রিম্পেলের মা সে শুয়ে আছে। আমি তখন বলি যে আন্টি কী হয়েছে? তখন সে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আর যদি পারো একটা মার্বেল কাটার কিনে নিয়ে এসো আমার জন্য। তখন আমি বলি যে আমি ব্যস্ত আছি, তুমি আমার সাথে চলো, তাহলে আমি হেল্প করতে পারি। তো সেই সময় আমরা দুজন গিয়ে একটা মার্বেল কাটার কিনে নিয়ে আসি। পরবর্তী সময় যে দোকান থেকে মার্বেল কাটার কেনা হয়েছে সেই দোকানের এক এমপ্লয়ি বলে যে প্রথমে এই আমজাদ আর রিম্পেল দুজনে এসে একটা মার্বেল কাটার কিনে নিয়ে যায়। তার কয়েকদিন পর এই রিম্পেল আবার আরেকটা মার্বেল কাটার কিনে নিয়ে গেছিল। এই ঘটনাটা জানার পর সেই এমপ্লয়ি রীতিমতন শকে আছে। তো 27 তারিখে এই আমজাদ, শ্রীনিবাস এদের ঘটনা সমস্ত কিছু কেটে যাওয়ার পর আস্তে আস্তে এই রিম্পেল ভাবে যে তার মায়ের বডিটাকে ডিসপোজ করতে হবে, তার জন্য সেটাকে টুকরো টুকরো করতে হবে। সেই মার্বেল কাটার দিয়ে প্রথমে হাত, তারপর পা, তারপর উদর, তারপর মাথা এক এক করে কাটে। কাটার পর সে কোথাও বাথরুমে রাখে, কিছুটা অংশ রান্নাঘরে সেই ড্রামে রাখে, কিছুটা ফ্রিজেও রেখেছিল। এইভাবে সে ভাবছিল যে আস্তে আস্তে সমস্ত কিছু পচে যাবে। কিন্তু জানুয়ারি মাসের 3-4 তারিখ যখন চলে আসে, তখন সে দেখতে পায় যে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। সে বাইরে গিয়ে 5টা ফিনাইলের বোতল কিনে নিয়ে আসে, 5টা রুম ফ্রেশনার কিনে নিয়ে আসে। সমস্ত যত দাগ যা ছিল সমস্ত কিছু সে ফিনাইল দিয়ে পরিষ্কার করে। পরিষ্কার করার পর সেই রুমের মধ্যে প্রচণ্ড পরিমাণে রুম ফ্রেশনার ছড়িয়ে দেয় যাতে গন্ধ না থাকে। জানুয়ারির 4 তারিখে লাস্ট সে এই কাজ করেছিল। মোটামুটি 5 দিন সে নিয়েছিল তার মায়ের শরীরটাকে নানান অংশ পড়তে। এরপর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, এবং ঠিক মার্চের 18 তারিখে তার মামার ছেলে সে এসে এই পুরো ব্যাপারটা দেখে পুলিশকে খবর দেয়, এবং তারপরে সেই দিনই পুলিশ এসে এই রিম্পেলকে অ্যারেস্ট করে। রিম্পেল প্রথম থেকেই একটা থিওরি দিয়ে দিয়েছে। এক তো যে বডিটা তাদের কাছে আছে সেইটা ছাদ থেকে ইচ্ছাকৃত পড়ে গেছে, নাকি কেউ ঠেলে দিয়েছে, নাকি ভুলবশত মাথা ঘুরে পড়ে গেছে, সেটা পুলিশ ময়না তদন্তে কোনোভাবেই বার করতে পারবে না। এবং এই জায়গাতেই পুলিশের এই কেসটা সলভ করতে সবথেকে বড় প্রবলেম হয়েছিল। কিন্তু পুলিশের কাছে এখানে সবথেকে বড় এভিডেন্স হচ্ছে প্রত্যক্ষদর্শী। এক তো আমজাদ আলী আছে, আর এক হচ্ছে শ্রীনিবাস, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। এই সমস্ত কিছু মিলিয়ে, এবং তার যে মামা আছে সুরেশ, তার বক্তব্য যে এই যে রিম্পেল আছে আর তার যে বোন ছিল বীণা, তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এবং আরও একটা ব্যাপার যেটা পুলিশ এই কেসে মেনশন করেছে, সেটা হচ্ছে যে এই বীণা জৈন ঠিক 2 মাস আগেও ছাদ থেকে পড়ে গেছিল, সেইবার তো প্রাণে বেঁচে যায়। কিন্তু এটা কেমনভাবে হয় যে একটা মানুষ যে ছাদ থেকে পড়ে গেছে সে তো ছাদে যেতেও ভয় পাবে, সে আবার ছাদে গেল, ছাদে আবার কার্নিশের একদম কিনারায় গেল, আবার পড়ে গেল। আচ্ছা, প্রথমবার যখন এই বীণা জৈন ছাদ থেকে পড়ে গেছিল সেই ব্যাপারটা শ্রীনিবাস বলে। শ্রীনিবাস সেকেন্ড টাইম ওই যে আন্টি বীণা জৈন পড়ে গেছে সেই ব্যাপারটা নিয়ে তাকে হসপিটালে নিয়ে যেতে বলে। তাহলে এই রিমা কেন নিয়ে গেল না? তাহলে এই রিম্পেল কি জানতো যে তার মা এখনও বেঁচে আছে? হসপিটালে নিয়ে গেলে তার মা ঠিক হয়ে গেলে বলে দিতে পারে যে এই রিম্পেলই আমাকে পিছন দিক থেকে ঠেলে দিয়েছে। বিশেষ সবসময় মনে হয়েছে যে এই রিম্পেলের 2 বয়ফ্রেন্ড, একজন তো অস্বীকার করেছে শ্রীনিবাস, সে অনেক কিছু প্রমাণও দিয়েছে এবং সেটার হিসাবে সে একটা সাক্ষ্যও অনেক জোগাড় করে ফেলেছে। কিন্তু এই যে আমজাদ আলী আছে, যে মার্বেল কাটার কিনতে সাহায্য করেছিল, ইভেন ঘরের মধ্যে এই রিম্পেলের মা যে শুয়ে পড়ে আছে সেটাও দেখেছিল, সেটা দেখার পরেও
কোনো কোশ্চেন না তুলে, কোনো পুলিশের কাছে না গিয়ে তাকে হেল্প করা। তো এই কারণে পুলিশ কিন্তু পরবর্তী সময়ে এই আমজাদকেও অ্যারেস্ট করে। তো এই সমস্ত কিছু হিসাব করে তাকে কোর্টে তোলা হয়। কোর্ট থেকে প্রথমে 14 দিনের কাস্টাডি দেওয়া হয়। পুলিশ তারপর তার এগেনস্টে চার্জশিট পেশ করে এবং বর্তমানে এই মা হত্যাকারী মেয়ে রিম্পেল জৈন জেলেই আছে। তো 1.5 বছর হওয়ার পরেও এই রিম্পেল কিন্তু এখনও স্বীকার করেনি যে সে তার মাকে মেরেছে। সে বারবার বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং পরে আমার মামা আমাকে টাকা দেবে না, সেই কারণে আমি মায়ের শরীরের সাথে এই সমস্ত কিছু করেছি। তো এই ছিল আজকে একটা ভেরি ডিস্টার্বিং ট্রু ক্রাইম ঘটনা। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।